Good morning. Okay, so thank you everyone, each and every one of you, all the students of first semester English Honors Krishna Chandra College. I do welcome you all in my class. This is actually an unexpected and unpredictable class because I have decided not to take online class during this vacation. But I've suddenly decided to take the online classes because we have to finish up the syllabus as quickly as possible and have to move into the fourth semester syllabus because as we know that Bardhaman University will soon declare that perhaps your examination is going to be on the online mode. So we have to finish off the third semester as quickly as possible and go to the fourth semester. And hence I have decided to finish off the text of the Crack Up by Fitzgerald as quickly as possible. So we have to finish up the text within 3 days or 4 days of time. তো সেই জন্যই আমরা এই অনলাইন ক্লাসটা নিচ্ছি যাতে তাড়াতাড়ি টেক্সটটা শেষ করে দেওয়া যায়। আমরা শুরু করছি ক্র্যাক আপ। আমরা ক্র্যাক আপের 2-3টে পাতা অলরেডি পড়ে ফেলেছিলাম। যারা ক্র্যাক আপে ক্লাসের মধ্যে ছিলে না তাদের জন্য আমি কয়েকটা কথা একটু বলতে চাই। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাতে পারো। The Crack Up is basically a text about an autobiographical narrative of the author Scott Fitzgerald. It's a very famous American essay. It's an autobiographical essay. What's the meaning of the word autobiographical essay? That it contains the personal narrative of the author. লেখকের নিজের জীবনের ব্যক্তিগত কাহিনী এই ক্র্যাক আপের মধ্যে রয়েছে এবং টাইটেলটা দেখতে পাচ্ছ আমি অলরেডি ক্লাসের মধ্যে বলেছি। দ্য ক্র্যাক আপ অ্যাকচুয়ালি মিনস দ্য পারসন ইজ ক্র্যাকিং আপ ফ্রম ইনসাইড, নট অনলি ফ্রম দ্য আউটসাইড। ইট ইজ অ্যাকচুয়ালি সাজেস্টিং ফ্রান্সিস স্কট ফিটজেরাল্ডস complete psychological and mental breakdown in a specific time period of his life when he was on his 40s. যখন এই ফ্রান্সিস স্কট ফিটজেরাল্ড তার নিজের মধ্য 40 বয়সের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময়ের যে অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস as well as his psychological disturbances. Of course his psychological disturbances are connected with his financial disturbances. তার অর্থনৈতিক সমস্যা তার মানসিক সমস্যার সঙ্গে খুব ভীষণভাবে কানেক্টেড। সেই সময়ের মানে সেই সময়ের একটা অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ হচ্ছে এই ক্র্যাক। এবার ক্র্যাক আপের মধ্যে বেসিক্যালি অনেক ফিলোসফিক্যাল কথা রয়েছে, অনেক ধরনের সেই সময়কে ধরার মানে সেই যে পার্টিকুলার সময়ে এটা হচ্ছে সেই সময়কে ধরার একটা প্রচেষ্টা রয়েছে। তো সেইগুলোই আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছি। সেটাই আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছি। এবার বেসিক্যালি যে বিষয়টা আমি অলরেডি ক্লাসের মধ্যে বলেছি, যারা আমার ক্লাস করেছো তারা জানো যে এই টেক্সটে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দ্য ইভেন্টস অফ দ্য রোরিং 20s। রোরিং 20s বলতে কোন সময়? আমেরিকাতে 1920 সাল, which is a time of 20 দশকটা এন্টায়ারলি বলা যেতে পারে, the entire decades of the 1920s. It is a time of economic prosperity with a distinctive cultural age in the United States. সেই সময় আমরা জানি সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম ইমার্জ করছে, রাস্তায় রাস্তায় ভয়ঙ্কর ভাবে আমেরিকান ড্রিমের পোস্টার পড়ছে, আমেরিকানরা একটা ভয়ঙ্কর ইকোনমিক গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, অপেরা সিঙ্গিং নাটক সব বিষয়ে আমেরিকানদের একটা ভয়ঙ্কর প্রতিপত্তি। এবং সেই সময় কিন্তু জ্যাজ একটা ভেরি ফেমাস মিউজিক্যাল জনরা, যেটা বেসিক্যালি আফ্রো আমেরিকানদের মিউজিক্যাল জনরা। কিন্তু আমি ক্লাসে সবই বলেছি আফ্রিকান এবং আমেরিকানরা এই মিউজিক নিয়ে চর্চা করতে আরম্ভ করেন এবং এই আফ্রো আমেরিকানদের লিবারেশন এইগুলো প্রত্যেকটাই এই 1920 দশকে ভয়ঙ্করভাবে হতে আরম্ভ করে। এবং সেই জন্য দিস পার্টিকুলার এজ ইজ নোন অ্যাজ দ্য রোরিং 20s, মানে গর্জনকারী 1920 দশক, যখন সত্যি আমেরিকার ইকোনমিক প্রসপেরিটি একটা বিরাট জায়গায় পৌঁছয় এবং এর সঙ্গে সঙ্গে মানে স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট এগুলো প্রত্যেকটাই ইনভলভড। মানে আমেরিকার যে দৌরাত্ম্য অর্থনৈতিক জগতে
সেটা এই 1920 দশক থেকে শুরু হয় এবং অনেকেই বলে যে গ্লোবালাইজেশনের জন্ম হচ্ছে এই 1920 দশকে। এবার যেটা ঘটে সেটা হচ্ছে 1920s এর পরেই আসে, আমি আগের ক্লাসে ডিসকাস করেছি, দ্য গ্রেট ডিপ্রেশন। ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড সিভিয়ার ইকোনমিক ডিপ্রেশন, যেটা শুরু হয় ইউনাইটেড স্টেটস দিয়ে, মানে পুরো অর্থনীতিটাকে নাড়িয়ে দেয়। আমেরিকার জিডিপি, স্টক মার্কেট কমপ্লিটলি ক্র্যাশ করে অন 29th of October 1929, যেটাকে ব্ল্যাক টিউজডে বলে পৃথিবীর অর্থনীতির ইতিহাসে। And between 1929 and 1932, the worldwide gross domestic product fell by an estimated 15%. এর ফলে যেটা হয়, আমি যে লেখককে নিয়ে আলোচনা করছি, এডওয়ার্ড ফিটজেরাল্ড, তিনি অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলেন, স্কট ফিটজেরাল্ড, তিনি অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলেন, স্কট ফিটজেরাল্ড তিনি অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলেন কন্টেম্পোরারি ইকোনমির উপরে। কারণটা কি? কারণ তিনি তার যে ব্রেড অ্যান্ড দ্য বাটার, তার যে নিজস্ব কর্মসংস্থান এবং তার যে রুটি এবং রুজি, সেটা প্রত্যেকটাই তিনি রোজগার করতেন বেসিক্যালি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। কারণ এই সমস্ত লেখকরা প্রত্যেকেই ছিলেন স্ক্রিন প্লে রাইটার্স, দে আর বেসিক্যালি চিত্রনাট্যকার, এবং সেই চিত্রনাট্য থেকে তারা অনেক টাকা পয়সা এগুলো প্রত্যেকটাই তারা সংগ্রহ করতেন। এর ফলে একটা র্যাপিড এই গ্রেট ডিপ্রেশন, একটা ইকোনমিক রিপ্রেশন, রিসেশন শুরু হওয়ার ফলে যেটা ঘটে, ফিটজেরাল্ডের টাকা পয়সার একটা ভয়ঙ্কর ক্রাইসিস ঘটে। I have already introduced F. Scott Fitzgerald in the class. Francis Scott K. Fitzgerald, 1896 to 1940, famous American novelist, essayist, short story writer এবং স্ক্রিন রাইটার। তার জীবনে এই যে প্রভাবটা, এই একটা ভয়ঙ্কর গ্রেট ডিপ্রেশনের প্রভাব, সেইটা নিয়েই বেসিক্যালি লেখা হচ্ছে দ্য ক্র্যাক আপ। যারা আমার ক্লাস করনি, আশা করছি এই 5 মিনিটে পুরো বিষয়টা ধরতে পারলে, এবং তিনি তার এই যে সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিটা, তার যে এই ভেঙে পড়া পৃথিবী, এই মৃত্যু উপত্যকার সামনে দাঁড়িয়ে তিনি তার পৃথিবীটা ভেঙে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক মানুষের পৃথিবী ভেঙে পড়েছেন, সেইটা নিয়ে এই ক্র্যাক আপ লেখা। Basically, it's a collection of 3 essays. One is the crack up, another is pasting it together, and another is handle with care. 3টে স্টেজে ক্র্যাক আপে দেখাচ্ছেন কিভাবে তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন, পেস্টিং ইট টুগেদারে আস্তে আস্তে এই ভেঙে পড়া, এই যে স্ক্যাটার যে টুকরোগুলো, যে ফ্র্যাগমেন্টারি পার্টস অফ দ্য সেলস অফ দ্য অথার, নিজের যে ভেঙে যাওয়া যে টুকরোগুলো, সেগুলোকে একটা জায়গায় এনে জোড়া লাগাবার চেষ্টা করছেন আঠা দিয়ে, গ্লু দিয়ে। কিন্তু সত্যি কি যেরকম মেটেরিয়াল অবজেক্ট জোড়া লাগে, আমাদের মানুষের মন কি অত সহজে জোড়া লাগে? লাগে না। ফলে এই সাইকোলজিক্যাল ক্রাইসিসের গল্প রয়েছে পেস্টিং ইট টুগেদারে, এবং লাস্টে হ্যান্ডেল উইথ কেয়ার। যখন কোনো একটা বাটি ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমরা সেটাকে তো প্রপারলি হ্যান্ডেল উইথ কেয়ার আমরা বলি, সাবধানে এটাকে ঠিকঠাক মতো করে হ্যান্ডেল করো, এদিক ওদিক ফেলে দিও না। এবার এই যে মানে এই যে কাহিনীটা, এইটা রয়েছে আমাদের থার্ড পার্টে, হ্যান্ডেল উইথ কেয়ার। ফলে এটা স্কোয়ার ম্যাগাজিনে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, আগেই বলেছি 1936 এ পাবলিশ হয়, এবং পরে 1945 এ এডমন্ড উইলসন এটা একটা কালেকশনে পাবলিশ করে। তো যাই হোক, আমরা একটু ইন্ট্রোডাকশন দিলাম এই বিষয়টাকে আরেকবার রিলোকেট করার জন্য, সবাই যাতে বুঝতে পারে সেই জন্য। আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম এই পেজ নাম্বার 61 এ। সিদ্ধার্থ, তাই তো নাকি? সিদ্ধার্থ, সুকর্ণা, যারা ক্লাস করেছো তারা একটু আমাকে রিমাইন্ড করে দাও। আমার ধারণা এখান থেকে হবে স্যার, as the 20s passed with my own 20s march, ওখান থেকে, মানে আপনার ওই ফার্স্ট পারা, সেকেন্ড স্যার থার্ড পারা থেকে হবে, as the 20s passed। as the 20s passed, না ওটা তো হয়ে গেছে স্যার। আমি ফ্রাইডে যাইনি, সেদিন কি হয়েছে ক্লাস? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে স্যার সরি। ফ্রাইডে তো আপনি ওই ইয়েগুলো করালেন, গ্রামারগুলো। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে মানে আমি তো সেদিন কি গ্রামার করিয়েছি, কিন্তু আমি বলছি যে মানে তুমি কোনটা বলছো বলো তো? আমরা তো সেকেন্ড সেকশনটা করে ফেলেছি এই জায়গাগুলো, যে নাও আ ম্যান ইন ক্র্যাক ইন এনি ওয়েজ অ্যান্ড ক্যান ক্র্যাক ইন দ্য হেড, এটা আমি এই জায়গাটা পড়িয়েছি, যে এই জায়গাটা, এই যে রিপ্রিপ শব্দটার মানে জিজ্ঞেস করা হলো, বললাম। হ্যাঁ স্যার, স্যার ওগুলো হয়ে গেছে স্যার।
সেটাই তো স্যার বলছি। and then suddenly surprisingly I got better স্যার ওখান থেকে হ্যাঁ স্যার অত দূর আছে স্যার এইটাই হ্যাঁ স্যার অত বলছি। দূর হ্যাঁ আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলো কিন্তু হয়ে গেছে এন্ড দেন সাডেনলি তাহলে আমি একটু সারপ্রাইজ। মিস করে গেছি ক্লাসটা। হ্যাঁ 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 এই এত দূর হয়ে গেছে। আচ্ছা মানে যারা মিস করেছো বা ভুলে গেছো আমি জাস্ট এখানে একটু মনে করিয়ে দিচ্ছি। অথর বলছেন যে নাও আ ম্যান ক্যান ক্র্যাক ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে তার মধ্যে ফাটল ধরতে পারে। মানে দ্য ক্র্যাক ইজ নট অনলি আ ফিজিক্যাল ক্র্যাক বাট আ সাইকোলজিক্যাল ক্র্যাক। A crack in the head, যেটাকে আমরা বলি যে মানে crack in the head মানে he is a mad man, an insane man, in which case the power of the decision is taken from you by the others, যেখানে তোমার যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার থেকে চলে যায়, অন্য লোকেরা নেয়। একটা পাগল যখন কোন হসপিটালে ভর্তি হবে, কোন মেন্টাল অ্যাসাইলামে যাবে, তার বাড়ির লোক বলে, তার পরিবারের লোক বলে। অর্থাৎ বলছেন or in the body the fracture, the shudder can occur in your body, in your human body. তোমার এমন জোরে একটা বাস ধাক্কা মারলো যে তুমি আর বিছানা থেকে উঠতে পারলে না, তুমি physically cracked up হলে। when one can but submit to the white hospital world. Why white hospital world? কারণ হাসপাতালে চারিদিকে সব সাদা, হোয়াইট সিম্বলাইজিং দ্য কালার অফ ডেথ, মৃত্যুর কালার কে বলা হয় হোয়াইট। আবার অনেকে নার্ভসেও ক্র্যাক হতে পারে। নার্ভস মানে নার্ভাস ব্রেকডাউনের, যদিও নার্ভাস ব্রেকডাউন এবং এই সাইকোলজিক্যাল ব্রেকডাউন অনেকটাই এক। এবং অথর তারপরে বলছেন যে এরপরে লাইফটা কিন্তু অনেকটাই অফেন্সিভ হয়ে যায়। এবং অথর এখানে বলছেন যে আই ওয়াজ ওয়েল ইনশিওর্ড অ্যান্ড এনিহাউ আই হ্যাড অনলি আ মিডিওকার কেয়ারটেকার অফ দ্য মোস্ট অফ দ্য থিংস লেফট ইন মাই হ্যান্ডস ইভেন অফ মাই ট্যালেন্ট। আমার জীবনের যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো তার আমি কেবলমাত্র একটা মিডিওকার কেয়ারটেকার ছিলাম। মিডিওকার মানে মিডিওকার MEDIOCRE বলা উচিত, মিডিওক্রিটি, মিডিওকার মধ্যমান, যার খুব বিরাট ক্ষমতা নেই, বলা হয় মিডিওক্রিটি ইজ এ সিন। মানে মিডিওক্রিটি মানে অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজ হওয়া, মানে তুমি মানে খুব ভালো নয় খুব খারাপ নয়। তাহলে মিডিওকার আজকালকার দিনে হলে আর চলে না। অথর বলছেন আমি মিডিওকার কেয়ারটেকার অফ মোস্ট অফ দ্য থিংস লেফট ইন মাই হ্যান্ডস। আমার হাতে যাদের জিনিসপত্র, যাদের রিসোর্সেস আছে, তারা আমি মিডিওকার কেয়ারটেকার, মানে করে ভালো কেয়ারটেকার নই। ইভেন অফ মাই ট্যালেন্ট, এমনকি আমার নিজের ট্যালেন্টেরও, আমার প্রতিভার। এবং তারপরেই অথর বলছেন হঠাৎ করে আমার একদিন মনে হলো যে আমি একা থাকবো, but I had a strong sudden instinct that I must be alone. I didn't want to see any people at all. Absolute loneliness. I wanted to be absolutely alone, and so arrange a certain insulation from ordinary cares. Insulation মানে একটা প্রাচীর তৈরি করা। আমরা জানি যে গিজারে মানে যেখানে জল গরম হয় তার চারপাশে ইনসুলেশন চেম্বার থাকে, যাতে কিছু মানে বাইরের যে টেম্পারেচার তার মধ্যে ঢুকতে না পারে। ফলে এরপরে অথর বলছেন এটা খুব একটা আনহ্যাপি টাইম ছিল না। তিনি তার বিভিন্ন হবিজ এবং অন্যান্য জিনিসপত্র এক্সপ্লোর করতেন, কিন্তু সাডেনলি তিনি আরেকটু ভালো হয়ে উঠতে থাকলেন। অ্যান্ড ক্র্যাক লাইক এন ওল্ড প্লেট অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ। আমি নিউজ শুনলাম এবং তারপরে আমি আবার সম্পূর্ণরূপে ভেঙে পড়লাম। এবার সেই কি নিউজটা কি আমি এখান থেকে আজকে শুরু করব। আমরা যেটা করছি, আমরা এই টেক্সট একটু স্কিপ করে পড়ছি, কারণ এই টেক্সটের বিভিন্ন অংশ অতটা ইম্পর্টেন্ট নয়। ফলে আমরা মানে যতটা তাড়াতাড়ি সম্ভব মানে এর যে মেন স্পিরিটটা, সেই স্পিরিটটা ধরার চেষ্টা করবো। তাহলে এখান থেকে আমি শুরু করছি। বলো এক দূর অব্দি কারোর কোনো প্রবলেম রয়েছে? এতক্ষণ অব্দি কোনো সমস্যা রয়েছে? নেই তো? না স্যার। নো স্যার। বেশ বেশ বেশ, তাহলে আমি এখান থেকে করছি। বেশ, বলছে that is the real end of the story. So what was to be done about it will have to rest in what used to be called the womb of time. ফলে অথর বলছেন যে এর পরে যে বাকি যে অংশটা মানে মানে এই কেমন করে এই ক্র্যাক আপ থেকে আমি নিজেকে আবার রিকিউপারেট করব, কেমন করে রিকভার করব, what was to be done about it will have to rest in what used to be called
দ্য উম অফ টাইম, সেটা একমাত্র একটা জিনিসের উপরই ছেড়ে দেওয়া যায়, সেটা হচ্ছে সময়ের গর্ভ। বলা হয় না, দ্য টাইম ইজ দ্য গ্রেটেস্ট হিলার, HEALER। হিলার মানে যেটা আস্তে আস্তে সারিয়ে তোলে। হিলার এক ধরনের, আমরা বলতে পারি চিকিৎসককে হিলার বলা হতো, মেডিসিন ম্যানকে হিলার বলা হয়। ফলে উম অফ টাইম, সময়ের গর্ভে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু উপায় নেই। সাধারণভাবে এ ধরনের ক্লিনিক্যাল ডিপ্রেশন, সাইকোলজিক্যাল ব্রেকডাউন একমাত্র সময় ঠিক করতে পারে। Suffice it to say that after about an hour of solitary pillow hugging, I began to realize that for 2 years my life had been a drawing on resources that I did not possess. এটা বলা বাহুল্য, সাফাইস ইট মানে এটা বলা যথেষ্ট যে 1 ঘন্টা ধরে আপনারা সলিটারি পিলো হাগিং, আমরা যেটা করি অনেক সময় সাইকোলজিক্যাল ডিপ্রেশনে বিছানা থেকে আমাদের উঠতে ইচ্ছা করে না, আমরা আমাদের যে বিছানার মধ্যে যে আমাদের যে পিলো, আমাদের যে বালিশ, সেটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। এবং এই জড়িয়ে ধরে শুয়ে থাকার পরে I began to realize that for 2 years of my life had been a drawing on the resources that I did not possess. আমার এই যে জীবনটা, এটা ছিল আমার সেই সমস্ত রিসোর্স গুলো, has been drawing on the resources, রিসোর্স মানে আমার এবিলিটি, আমার পোটেনশিয়ালিটি, যেগুলো সত্যি আমার নেই। অর্থাৎ একটা লেখকের ইম্পর্টেন্ট পোটেনশিয়াল কি? লেখার ক্ষমতা, the ability to write. It's a very difficult job, remember. একটা লেখকের ক্ষমতা যদি কোনোদিন চলে যায়, একটা মারাত্মক ব্যাপার। তোমরা কি জানো, তোমরা কি তোমাদের পরিচিত কাউকে, কোনো লেখককে দেখেছো? কোনো লেখককে দেখেছো কাউকে যিনি লেখেন? না স্যার। দেখোনি? আমার দেখেছিলাম, কিন্তু এখন বর্তমানে নেই। আচ্ছা 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 আচ্ছা। আমার ব্যক্তিগতভাবে মানে মানে দেখার অভিজ্ঞতা হয়েছে, এবং মানে আমার স্যারের সূত্রে জানার অভিজ্ঞতা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়কে। অনেকবারই দেখেছি সুনীলদাকে। কি মারাত্মক ডিসিপ্লিন লাগে একটা লেখক হতে, কারোর কোনো ধারণা নেই। সুনীলদা সারা জীবনে 150টার বেশি উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন নিয়ার অ্যাবাউট 2000, এবং প্রবন্ধ লিখেছেন 890টার উপরে। মানে বলা যেতে পারে রবীন্দ্রনাথের থেকেও বেশি লিখেছেন হয়তো সুনীল গঙ্গোপাধ্যায়। এবার মানে এইরকম সময় গেছে, মানে সুনীলদার কি রুটিন ছিল যে আমি সকালবেলা 6টা থেকে বিকেল 4টে অবধি আমি 3টে পার্টে আমি লিখতে বসবো, তারপরে আমি আনন্দবাজারের অফিসে যাবো দুপুর 2টোর সময়। সবাই যারা সুনীলদাকে ব্যক্তিগতভাবে দেখেছে তারা যে রাত্রির 2টোর সময় সুনীলদা পার্টি করছে আনন্দবাজার অফিসে, তখন সেই অবস্থায় সুনীলদা লোকজনকে বলেছেন, এই তোমার একটা লেখা লাগবে না, তুমি বলেছিলে, ঠিক আছে কালকে সকাল 6টার সময় দেবো। এবং সত্যি কালকে সকাল 6টার মধ্যে লেখা লিখে সুনীলদা সেটাকে একজনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন লেখকের বাড়িতে। লোকে অবাক যে কি করে লিখলো। কিন্তু একজন যিনি লেখক, যিনি ঔপন্যাসিক হন, তিনি কিন্তু একটা ভয়ঙ্কর ডিসিপ্লিনের মধ্যে থাকেন, তাকে প্রত্যেক দিন লিখতে হয়। এবং যে চরিত্রগুলোকে তিনি তৈরি করেন, সেই চরিত্রগুলো কিন্তু তার মাথার মধ্যে থেকে তৈরি হয়, সেই ক্যারেক্টার গুলোর মধ্যে তিনি ঢুকে যান। উইলিয়াম শেক্সপিয়ার সারা জীবনে লক্ষ লক্ষ চরিত্র তৈরি করেছেন, হ্যামলেট থেকে শুরু করে ম্যাকবেথ থেকে শুরু করে কিং লিয়ার। এবং যে মুহূর্তে তিনি ম্যাকবেথ ক্রিয়েট করছেন, সে মুহূর্তে কেবলমাত্র কিন্তু তিনি ম্যাকবেথ ক্রিয়েট করছেন না, তিনি কিন্তু ম্যাকবেথের সঙ্গে সঙ্গে ম্যালকমকেও ক্রিয়েট করছেন, ডানকানকেও ক্রিয়েট করছেন, প্রত্যেকের পার্সপেক্টিভের মধ্যে ঢুকে যাচ্ছেন। ফলে একজন সত্যিকারের সাহিত্যিক কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন হতে হবে। এবং যদি হঠাৎ করে একদিন সকালবেলায় একজন সাহিত্যিক দেখেন তার সমস্ত পোটেনশিয়াল, তার এবিলিটি টু রাইট চলে গেছে, সেটা সেই সাহিত্যিকের কাছে একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল শাডার, একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ধাক্কা আমরা বলতে পারি, যে ধাক্কা একজনের পক্ষে কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব কঠিন একটা ব্যাপার। আমি কবিতা লিখি, আমি কবি, আমি পরের দিন সকালবেলা দেখলাম আমার কবিতা লেখার ক্ষমতা চলে গেছে। ইট ক্যান বি ভেরি ভেরি ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর হতে পারে। এবং সেই সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই লেখক যাচ্ছে। তিনি বলছেন, I began to realize that for 2 years my life had been a drawing on the resources that I did not possess. আমার জীবন চলছে সেই সমস্ত রিসোর্সেস নিয়ে যেগুলো সত্যি আমার ছিল না, that had been, এবং that I have been mortgaging myself physically and spiritually up to the hilt. Up to the hilt, একটা ফ্রেজ, মানে একদম জীবনের শেষ প্রান্তে। মর্টগেজ করা মানে MORTAG, মর্টগেজ করা মানে জানো? বন্ধক দেওয়া স্যার, বন্ধক রাখা কিছুকে।
বন্ধ করে রাখা কিছুকে, কিছু একটা দিয়ে ধার চাওয়া, মর্টগেজিং মাইসেলফ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি আফটার দ্য হিলড। আমি আমার নিজের শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি মানে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়াল মানে তো সবসময় রিলেটেড টু দ্য গড নয়, স্পিরিচুয়াল মানে এক ধরনের রেলম যেখানে কনভারসেশন উইথ দ্য সেলফ, নিজের সঙ্গে কথা বলা, সেই জায়গাতে আমি নিজেকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছি, মর্টগেজ বন্ধ করে রেখেছি নিজেকে। What was the small gift of life given back in comparison to that? যে জীবন আমায় এর বদলে কি দিয়েছে, কি স্মল গিফট দিয়েছে? When there had once been a pride of direction and a confidence in enduring independence, যখন আমার মধ্যে ছিল আমার একটা প্রাইড অফ ডাইরেকশন ছিল যে আমি ঠিক পথে যাচ্ছি, আমি লেখক হয়েছি, সেটা আমার ক্ষমতার মধ্যে রয়েছিল, প্রপার ডাইরেকশন ছিল, কিন্তু এখন সেটা আমার মধ্যে নেই। অ্যান্ড a confidence in enduring independence, একসময় একটা ভয়ঙ্কর আমার স্বাধীনতা ছিল এবং সেই স্বাধীনতার ফলে আমার নিজের মধ্যে কনফিডেন্স বেড়েছিল। তো এর ফলে আমি কিন্তু এগুলোকে প্রত্যেকটাই মর্টগেজ করে দিতে বাধ্য হয়েছি। I realized that in those 2 years, in order to preserve something, an inner hush may not be, maybe not, I had weaned myself from all things I used to love. এক সেকেন্ড করে আসছে। আমি নিজেকে যেটা করেছি, উইয়েন যাবে মানে, আমি ক্লাসের মধ্যে বলেছিলাম উইয়েন যাবে মানে ডিকেইং, ক্ষয়ে যাওয়া। I realized that, আমি হঠাৎ করে বোঝার চেষ্টা করলাম that in those 2 years, এই বিগত 2 বছরে, in order to preserve something, কোনো কিছুকে প্রিজার্ভ করতে গিয়ে, কোনো কিছু একটা থাকুক এটা বলতে গিয়ে, an inner hush maybe, হয়তো ভেতরের এক ধরনের ফিসফিসানি যেটা হুইসপার করছে, ফিটজেরাল্ড তুমি থাকো, তোমায় কিছু করতে হবে, এটাকে প্রিজার্ভ করতে গিয়ে আমি জীবনের অনেক কিছুকে স্যাক্রিফাইস করেছি। And not realize that every act of life, from the morning toothbrush to the friend at dinner, had become an effort. যখনই তোমাদের, প্রত্যেককেই বলছি, যখনই তোমাদের জীবনের যে কোনো একটা কাজ, এই যে ফ্রম দ্য মর্নিং টুথব্রাশ, সকালবেলায় দাঁত মাজা থেকে শুরু করে রাত্রিবেলায় ডিনার খাওয়া, এটাকে তোমাদের এফোর্ট দিয়ে করতে হবে। এফোর্ট দিয়ে করা মানে উদ্যোগ দিয়ে করা, জোর করে করার চেষ্টা করা, নট স্পন্টেনিয়াসলি। তখনই বুঝবে তোমাদের জীবনে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, যখনই তোমাকে জোর করে অফিস যেতে হচ্ছে, জোর করে পড়তে বসতে হচ্ছে, কোনো ইনার স্পন্টেনিটি নেই, ইচ্ছে করছে না কিন্তু জোর করে করছি, জোর করে জীবনে ভালোবাসতে হচ্ছে, তখনই বুঝতে হবে that there is something lacking in life. And the author is realizing that after 2 years, 2 বছর, এই বিগত 2 বছরে, every act of life, from the morning toothbrush to the friend at the dinner, বন্ধুর সঙ্গে ডিনার করতে যাওয়া, প্রত্যেকটাই তাকে জোর করে করতে হয়েছে। It was not a spontaneous activity. I saw that for a long time. I had not liked people and things, but only followed the rickety old pretense of liking. Ricket মানে কি? Ricket, RICKET, ricket. স্যার এটা ডিজিজ, ওই বোন, রাইট। রিকেট হচ্ছে এক ধরনের বোনের ডিজিজ। পরমেশ্বর একদম ঠিক বলেছে। আমরা দেখে নেব RICKET। রিকেট কথাটা ন্যাচারালি ডিজিজ অর্থেই লেখক ব্যবহার করেছেন, কিন্তু ডিফারেন্ট ফ্রেজে ব্যবহার করেছেন। রিকেট, ডিজিজ অফ দ্য বোন, যেখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা, সরি অন্য জিনিস এসছে, ক্রিকেট চলে এসছে, এই যে রিকেটস, এই যে ডিজিজ অফ দ্য বোন, যেখানে পাটা সম্পূর্ণরূপে বেঁকে যায়, আমরা জানি। এবার এখানে এই কথাটি, এই মেডিকেল টার্মিনোলজিটা কেন ইউজ করলেন ফিটজেরাল্ড? ইউজ করলেন তার কারণ তিনি তার লাইফটাকে এইভাবে প্যারালাইসিসের সঙ্গে তুলনা করছেন। বলছেন ফর আ লং টাইম আই হ্যাড নট লাইক পিপল, আমার লোকজনকে পছন্দ হতো না, লোকজন চারপাশে আসছে আমার ভালো লাগছে না, এন্ড থিংস, জিনিসপত্র, but only followed the rickety old pretense মানে ভান করা, ভাল লাগছে না ভান করছি, of liking। বারবার ওই পুরনো একটা কথা আছে, ফ্রেজ আসে না, যে that we use our mask so well that our mask become our face। আমরা এমন ভাবে মুখোশকে ব্যবহার করছি, আমার মুখোশই মুখ হয়ে গেছে, ঠিক আছে। So he saw that even my love and those closest to me was become only an attempt to love। এটা আমাদের জীবন অনেক সময় ঘটে, আমাদের সবচেয়ে কাছের মানুষজনকে আমাদের ভালো লাগছে না, এবং আমাদের মনে হচ্ছে only an attempt to love, আমরা কেবলমাত্র ভালোবাসার চেষ্টা করছি কিন্তু ভালোবাসাতে পৌঁছতে পারছি না, স্পন্টেনিয়াসলি হচ্ছে না।
এবং সেটা সবার সঙ্গে হচ্ছে। লেখক বলছেন ইভেন উইথ মাই ক্যাজুয়াল রিলেশনস লাইক উইথ এন এডিটর, সম্পাদক যিনি আমার দিন লেখা নেন, টোব্যাকো সেলার যার কাছ থেকে সিগারেটের তামাকগুলো নিই, চাইল্ড অফ আ ফ্রেন্ড, একজন বন্ধু যিনি ভেতরে ভেতরে হয়তো এখনো চাইল্ড রয়েছে, এগুলো প্রত্যেকটাই আমার মনে হচ্ছে যে একটা রিকেটি ওল্ড প্রিটেন্স অফ লাইকিং, আসলে কিন্তু আমি এদের ভালোবাসছি না। All in the same month, I became bitter about such things as the sound of the radio, the advertisements of the magazines, the screech of the tracks, the dead silence of the country, contemptuous at the human softness, immediately quarrelsome toward hardness. সেন্টেন্স গুলো একটু বড় বড় কিন্তু খুবই সহজ, তেমন কঠিন নয়। বলছে একই মাসে আমি শব্দের সম্পর্কে, যে কোনো শব্দকেই আমার খুব বিটার, একটা তেতো বলে মনে হচ্ছে। অনেক সময় হয় আমাদের রেডিওর সাউন্ড থেকে শুরু করে ম্যাগাজিনের অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের সেই সময় টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হতো, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন আমরা দূরদর্শনে দেখেছি, তখন অ্যাডভার্টাইজমেন্ট একদম সাউন্ড হতো, ট্যাং ট্যাং বলে অ্যাডভার্টাইজমেন্টটা হতো, সেইটা পর্যন্ত ভালো লাগছে না। দ্য স্ক্রিচ অফ দ্য ট্র্যাকস, ট্র্যাক মানে হচ্ছে ওই গান যেখানে প্লে হতো ওই গ্রামাফোনে স্ক্যাচ ক্যাচ করে শব্দ হতো, ভালো লাগছে না। ডেড সাইলেন্স অফ দ্য কান্ট্রি, কান্ট্রি মানে গ্রাম, গ্রামের মধ্যে যে সম্পূর্ণ নিস্তব্ধতা, কোনটাই ভালো লাগছে না। ইনফ্যাক্ট মানে সাইলেন্সও পছন্দ হচ্ছে না। কন্টেমচুয়াস অ্যাট দ্য হিউম্যান সফটনেস, কন্টেমচুয়াস মানে হেটফুল, হেটফুল, কোনো কিছুর প্রতি ভয়ঙ্কর ঘৃণা। এবং হিউম্যান সফটনেস, মানুষের যে নরম হওয়া, মানে মানুষ খুব ভালো করে কথা বলছে, কি ভালো আছো তো, এটাকে ভালো লাগছে না। কেন আমার প্রতি একটা সিম্প্যাথি দিয়ে কথা বলছে মানুষ। ইমিডিয়েটলি কোয়ারেলসাম টুয়ার্ড হার্ডনেস, আবার কেউ শক্ত করে কথা বললে তার সঙ্গে ঝগড়া করছি। হেটিং দ্য নাইট when I couldn't sleep and hating the day because it went toward night, অদ্ভুত কন্ট্রাডিকশন। যে রাত্রিবেলাকে ঘৃণা করছি কারণ আমি সেই রাত্রিবেলা ঘুমোতে পারছি না, ঘুম আসছে না আমার, আবার দিনকে ঘৃণা করছি কারণ সেই ঘুম না আসে রাত্রিবেলার দিকে, সেই দিন আমাকে নিয়ে যাচ্ছে। দ্য ডে বিকজ ইট ওয়েন্ট টুয়ার্ড দ্য নাইট, নাইটের দিকে যাচ্ছে। I slept on the hard side now because I knew that the sooner I could tire out even a little, the sooner it would come that blessed hour of a nightmare which like a catharsis would enable me to do better meet the new day. আমি এখন যেটা করি সেটা হচ্ছে বিছানার যে শক্ত অংশটা সেদিকে শুই, কারণ আমি এই শক্ত অংশগুলো খুব তাড়াতাড়ি টায়ার আউট হয়ে যাবো, ক্লান্ত হয়ে পড়বো, এবং এর ফলে আমার খুব তাড়াতাড়ি আবার নাইট মেয়ারের দিকে যাবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য নাইট মেয়ার? ড্রিম, ব্যাড ড্রিম, দুঃস্বপ্ন, ব্যাড ড্রিম। কারণ আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলে কেবলমাত্র দুঃস্বপ্নই দেখি, which much like a catharsis। বলো catharsis মানে কি বলেছি আগে? ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন না, catharsis মানে ওই যে ট্র্যাজেডিতে ছিল ওই বিশুদ্ধিকরণ, right, বিশুদ্ধিকরণ, পিউরিফিকেশন অফ দ্য ইমোশনস অফ দ্য পিটি এন্ড ফিয়ার। অ্যারিস্টটল এই ক্যাথারসিস টার্মটাকে প্রথমবার ব্যবহার করেন। আমাদের ভিতরের রাগ, হিংসা, এগুলোর এক ধরনের ভেতরটা যখন মনে হবে যেন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, এই সমস্ত ইমোশন গুলো বেরিয়ে গেছে ধুয়ে, সেটা হচ্ছে ক্যাথারসিস। সো লেখক বলছেন যে আমার এই ক্যাথারসিসটা, এই নাইটমেয়ারের পরে হয়তো আমার এই দুঃস্বপ্নে বলে না যে লাইফ ইজ অ্যান এন্ডলেস সাইকেল অফ দ্য গুড এন্ড দ্য ব্যাড থিংস, খারাপের পরে ভালো, ভালোর পরে আবার খারাপ। ফলে এই নাইটমেয়ারের ফলে হয়তো একটা নতুন দিন আসবে, which like a catharsis would enable me to do better meet the new day। নতুন যে দিনকে আমি দেখবো হয়তো আরো ক্ষমতা নিয়ে, আরো স্পন্টেনিটি নিয়ে আমি মিট করবো। ফলে এই যে মানে the blessed hour of the nightmare which like a catharsis would enable me to better meet the new day, নতুন এই দিনকে আমাকে মিট করতে আমার সুবিধা। So there were certain spots, certain faces I could look at. Like most Middle Westerners, I have never had any but vaguest race prejudices. I always had a secret yen for the lovely Scandinavian blondies who sat on the porches in the St. Paul, but hadn't emerged enough economically to be part of what was Diden society. বলছে যে যেরকম ঘটলো আমার ক্ষেত্রে এটা ঘটলো, আমি কিছু কিছু মুখকে দেখতে পারলাম না, মানে আমি কোনো মুখকে সহ্য করতে পারছি না।
মানে এই সময় অনেকের মনে হতে পারে যে লেখক তাহলে রেশিয়াল প্রেজুডিসে ভোগে। রেশিয়াল প্রেজুডিস বলতে কোনো একটা স্পেসিফিক স্কিন কালারকে লাইক করতে না পারা। আমরা ড্রাই সেপ্টেম্বরে রেশিয়াল প্রেজুডিস এবং রেশিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে ডিটেলে আলোচনা করেছি ক্লাসের মধ্যে। কিন্তু লেখক বলছেন যে আমার এই প্রেজুডিস কিন্তু একটুও নেই, আই ডোন্ট হ্যাভ দ্য ভেগেস্ট রেস প্রেজুডিস। কারণ আমরা জানি যে ফিটজেরাল্ড যে সময় লিখছেন উনি নিজে কয়েন করেছেন এই টার্মটা, দ্য জ্যাজ এজ। জ্যাজ ইজ অ্যাকচুয়ালি আ মিউজিক অফ দ্য আফ্রো আমেরিকান পিপল। তিনি নিজে এই মিউজিকের ভয়ঙ্কর ভক্ত ছিলেন। কিন্তু লেখক বলছেন যে আমার কিন্তু লাভলি স্ক্যান্ডিনেভিয়ান ব্লন্ডিজ, ব্লন্ডস মানে যাদের গায়ের রং সাদা তাকে ব্লন্ডস বলা হয়, ঠিক আছে। স্ক্যান্ডিনেভিয়া মানে তিনটে দেশ ইউরোপের, একটা হচ্ছে ডেনমার্ক, একটা হচ্ছে নরওয়ে, একটা হচ্ছে সুইডেন। এই তিনটে দেশকে মিলিয়ে স্ক্যান্ডিনেভিয়ান বলা হয়। লেখক বলছেন যদি আমার এই স্ক্যান্ডিনেভিয়ান ব্লন্ডসদের দেখতে খুব ভালো লাগে, যারা এই সামনের বাগানে, পর্চেস মানে হচ্ছে গার্ডেন, সেন্ট পল চার্চের সামনের বাগানে যারা বসে থাকে, তাদের আমি হয়তো কোনোদিনই তাদের মতো করে, তাদের সোসাইটিতে মেশার মতো করে অর্থনৈতিকভাবে উৎপত্তিশালী বা প্রতিপন্নশালী হয়ে উঠতে পারিনি, ইকোনমিক্যালি প্রসপারাস হয়ে উঠতে পারিনি, কিন্তু তাদের আমার ভালো লাগে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার বেশ কয়েকজনকে ভালো লাগছে না, কয়েকজনের মুখের দিকে তাকাতে পারছি না, তার সঙ্গে কিন্তু কোনোভাবেই এই রেশিয়াল প্রেজুডিসের কোনো কানেকশন নেই। এই যে আরবান আনপপুলার টক, তারা এই যেটাকে আমরা গসিপ বলি বেসিক্যালি, শহরের মধ্যে লোকজন গল্প করছে, সূর্যের সামনে দাঁড়িয়ে তাদের শরীর সেকে নিচ্ছে এবং তারা কথা বলছে। লেখক বলছেন যে it strays afield from the fact that in these latter days I couldn't stand the sight of the Kales, English politicians, strangers, Virginians, Negroes, hunting people or retail clerks and the middlemen in general and all writers. অর্থাৎ লেখক মানে যাদের যাদের নাম করছেন তার সঙ্গে কিন্তু রেশিয়াল প্রেজুডিসের কোনো সম্পর্ক নেই। কেল্ট মানে যারা কেল্টিক পিপল, ব্রিটেনের আদিবাসিন্দা, ব্রিটিশ, ইংলিশ, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, স্ট্রেঞ্জার, আগন্তুক, ভার্জিনিয়ান মানে যারা ভার্জিনিয়ার অধিবাসী, নিগ্রো, এই কাউকেই আমি সহ্য করতে পারছি না। হান্টিং পিপল, হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স, যারা যারা শিকার করে জীবন নির্বাহ করে, ক্লার্ক, মিডলম্যান, মিডলম্যান মানে দালাল, দালাল, টিম, মধ্যস্বত্বভোগী, এবং অল রাইটার্স ইন জেনারেল, এবং লেখকদের বিশেষ করে একদম সহ্য করতে পারছি না। বলছে অ্যাভয়েডেড রাইটার্স very carefully because they can perpetuate trouble as no one else can. Perpetuate মানে ক্যারি করা, মানে যেটাকে কন্টিনিউ করা। বলছে রাইটাররাই যন্ত্রণা দেওয়াটাকে এত পারপিচুয়েট করতে পারে, সমস্যা দেওয়া, এটা অন্যরা কেউ করতে পারে না। মানে রাইটারদেরকে আমি মানে ঘৃণা করছি, and all the classes as classes and most of them as members of their class, এবং সমস্ত শ্রেণীকে, জাতি ধর্ম নির্বিশেষে, এগুলো তো প্রত্যেকটা বিভিন্ন অর্থনৈতিক শ্রেণী, তাই না? হান্টার অ্যান্ড গ্যাদারার্স, রিটেল ক্লার্কস, মিডলম্যান, রাইটার, এই কোন শ্রেণীকে, মিডল ক্লাস বলো, হায়ার ক্লাস বলো, কাউকে সহ্য করতে পারছি না। এবং অনেকজনকে অ্যাজ মেম্বার্স অফ দেয়ার ক্লাস, তাদের শ্রেণীর তারা যে প্রতিনিধিত্ব করছে, মানে রাইটারদেরকে রিপ্রেজেন্ট করছে একটা রাইটার, তাদেরকেও দেখতে পাচ্ছি না, ইন্ডিভিজুয়ালদের দেখতে পাচ্ছি না, কালেকটিভলি অ্যাজ আ সোসাইটিও দেখতে পাচ্ছি না। মানে এই সব মিলিয়ে আমার খুবই খারাপ অবস্থা। বলো লেখকের মানে ভেতরের ফিলিংটা কি বুঝতে পারছো? মানে মানে যেটা বোঝাতে চাইছেন সেটা কি আমি মোটামুটি বোঝাতে পারছি? বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আসলে মানে দ্য ক্র্যাক আপের যে লেখার ভিতরটা যেটা, সেটা অনেকটাই বড়, মানে অনেক জিনিস নিয়ে পরপর লেখক বলেছেন, কিন্তু বেসিক্যালি এটা ধরতে হবে সেটা যে লেখার স্পিরিটটা, ভিতরে তিনি কি বলতে চেয়েছেন সেই জিনিসটা, যে এই যে মানে কাউকে পছন্দ হচ্ছে না, চারপাশে কোনো মানুষকে কারোর মুখ দেখতে ইচ্ছে করছে না, এইটাই হচ্ছে ক্র্যাক আপ। এবার আমরা বলতে পারি যে কি অদ্ভুত, ক্লিনিক্যাল ডিপ্রেশনের, বেসিক্যালি ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট হতেই পারে, রাইট? হি ইজ এ পেশেন্ট অফ ক্লিনিক্যাল ডিপ্রেশন, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের যে সাইকোলজিক্যাল ডেফিনেশন, তার মধ্যে তো আমরা এই যে লেখকের মনের মধ্যে কি ঘটছে এটা তো আমরা পাই না। আমাদের প্রত্যেক দিনে জীবন এরকম মাঝে মাঝে হয়, আমাদের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কাউকে দেখতে ইচ্ছে করে না, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না,
কিন্তু সেটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে সেই প্রসেসটা লেখক এই ক্র্যাক আপের মধ্যে ডেসক্রাইব করেছেন। এবং রিমেম্বার ইটস অ্যান এসে, এটা কিন্তু একটা প্রবন্ধ, অ্যান্ড ইটস অ্যান পার্সোনাল এসে, আত্মজৈবনিক প্রবন্ধ আমরা বলতে পারি, মানে নিজের আত্মজীবনী নিয়ে যে প্রবন্ধ লেখা হয়েছে। ফলে এই যে পুরো ভেতরের যে জিনিসটা, একটা মানুষের ক্লিনিক্যাল ডিপ্রেশন হলে কি কি হয়, সিমটম গুলো কেমন করে ম্যানিফেস্ট করে, তার কথা লেখক এই টেক্সটের মধ্যে বলতে চেয়েছেন। এইটা ধরে ফেললে আর টেক্সটটা বেশিক্ষণ পড়তে সময় লাগবে না। বেশ, এখানে খানিকটা লেখক বলছেন ক্যাথরিন হেপবার্নের ফেস অন দ্য স্ক্রিন কে লেখক পছন্দ করতেন, এবং মিরিয়াম হপকিন্স এর ফেস। তোমরা কি ক্যাথরিন হেপবার্নকে দেখেছো কোনোদিন? খুবই খুবই ফেমাস একজন অ্যাক্ট্রেস ছিলেন আর কি, খুবই সুন্দরী ছিলেন। তার মুখ দেখতে ক্যাথরিন হেপবার্ন, আমেরিকান অ্যাক্ট্রেস ছিলেন ক্যাথরিন হেপবার্ন, তাকে দেখতে লেখকের ভাল লাগছে। কিন্তু লেখক বলছেন যে আর অন্য কিছু করতে ভাল লাগছে না। ফলে মানে মানে লেখক তার জীবনটাকে তো সিনেমার পেছনে ডেডিকেট করতে চান, আর বাকি দিকে নয়। ফলে এই যে মানে লেখকের ভালো লাগা এবং খারাপ লাগাগুলো দেখবে খুব অদ্ভুতভাবে এসেনশিয়ালি পার্সোনালাইজড, মানে একেবারেই ব্যক্তিগত। এবং লেখক বলছেন যে অন্যদেরকে, যেরকম মিরিয়াম হপকিন্সের ফেস আমার ভাল লাগছে না, হ্যাঁ, কারণ আমার দেখে মনে হচ্ছে খুব ইনহিউম্যান, আন্ডার নারিশড, হ্যাঁ, পুষ্টি পায়নি। ওয়েল, দ্যাট চিলড্রেন ইজ ট্রু সাইন অফ ক্র্যাকিং আপ। এবং এই যে মানে তার মনে হচ্ছে যে মানে চারপাশের লোকজন সবাই আন্ডার নারিশড, এইটা কিন্তু ইজ এ ট্রু সাইন অফ দ্য ক্র্যাকিং আপ, যেন ভেতরে ভেতরে তার মধ্যে এক ধরনের ফাটল ধরছে। ফলে এই যে ভেতরের ফাটল ধরা, ভেতরের যে সাইকোলজিক্যাল যে ক্র্যাক আপ লেখকের মধ্যে ঘটছে, সেই জিনিসটাই লেখক কিন্তু এখানে বলতে চাইছেন। খানিকটা এগিয়ে গিয়ে আমরা এখানটা পড়তে পারি, যেখানে বলছি ইটস নট আ প্রেটি পিকচার, এটা খুব একটা ভালো পিকচার নয়। ইনএভিটেবলি it was carted here and there within its frame and exposed to various critics. এটা একটা সিনেমার কথা বলছেন, যেখানে এর প্রত্যেকটা যে ফ্রেম মানে সিনেমা তো বিভিন্ন ফ্রেম হয়, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, বিভিন্ন ক্রিটিকরা এর সমালোচনা করছে। and one of them can only be described as a person whose life makes other people's lives seem like death, even this time when she was cast in the usually unappealing role of the Job's comforter. এখানে এই মিরিয়াম হপকিন্স এর কথা বলছে। তার একটা সিনেমাতে লেখিকা এমন একটা চরিত্রে, মানে লেখিকা মানে এই অভিনেত্রী এমন একটা চরিত্রে অভিনয় করেছিলেন যেটা খুবই আনঅ্যাপিলিং ছিল, নন অ্যাট্রাকটিভ ছিল, অ্যাজ দ্য রোল অফ দ্য জবস কমফর্টার। জব কে তোমরা কি জানো? হু ইজ জব? এনিওয়ান? জব ইজ বেসিক্যালি আ বিবলিক্যাল ক্যারেক্টার। ব্লেকের পোয়েমের মধ্যে জবকে আমরা বিভিন্নভাবে দেখেছি। একটা সেন্ট্রাল ক্যারেক্টার ইন দ্য বুক অফ দ্য জব ইন দ্য বাইবেল। এবং এই র্যাব্বানিক্যাল লিটারেচার মানে র্যাব্বি হচ্ছে একজন স্পিরিচুয়াল লিডার টু দ্য জিউইশ কমিউনিটি। ইহুদিদের একটা রিলিজিয়াস লিডারকে লিডার হিসেবে আমরা এই জবকে কনসিডার করতে পারি। এবং জব কিন্তু সবসময় দেখানো হয়েছে যে তার গডের মধ্যে ফেথ রয়েছে, হি ইজ আ প্রসপারাস ফ্যামিলি ম্যান, এবং হঠাৎ করে সে একটা হরেন্ডাস ডিজাস্টারের মধ্যে পড়েছে এবং তার সমস্ত প্রিয়জনকে সে হারিয়েছে। একটা টিপিক্যাল ক্যারেক্টার। এই জবের সঙ্গে অনেক সময়ই লেখক নিজের এখানে তুলনা করছেন, বলছেন যে এই যে মহিলা যার কথা বলা হলো অভিনেত্রী, তিনি এই সিনেমাতে টিপিক্যালি এই জবের কমফর্টার হিসেবে, মানে একটা মানুষ যে তার ফ্যামিলি, তার পরিবার, তার পরিজন সবাইকে হারিয়েছে। সে জীবনে খুব যে খারাপ কাজ করেছে তা নয়, সে ঈশ্বরে বিশ্বাস চিরকাল রেখেছিল, তা সত্ত্বেও হারিয়েছে। ফলে এই যে একটা টিপিক্যাল ক্যারেক্টার, তার কমফর্টার হিসেবে তার পাশে সবসময় আছে একজন মহিলা, সেই চরিত্রে মিরিয়াম হপকিন্স অভিনয় করেছিলেন। লেখক এই জবের সঙ্গে অনেকটা নিজেকে রিলেট করতে পারছেন। হয়তো তিনি জীবনে খুব একটা খারাপ কাজ করেননি, কিন্তু সবই হারিয়েছেন। কিন্তু এই জব যে ক্যারেক্টার, টিপিক্যাল ক্যারেক্টার, মানে খুব যে অ্যাট্রাকটিভ লাগবে তা তো নয়, কারণ
ইভিল সবসময় বেশি অ্যাট্রাক্টিভ, আমাদের সবসময় ম্যাকবেথকে বেশি ভালো লাগে রাদার দেন ম্যালকম, আমাদের সবসময় হ্যামলেটকে ভালো লাগে, মোন প্রন টু দ্য অ্যাট্রাক্টিভ অফ দ্য ইভিল, ফলে ফলে রাদার দেন পলোমিয়াস। ফলে এই যে ইভিলের প্রতি এক ধরনের অ্যাট্রাকশন তার কথা এখানে লেখক বলেছেন, এবং বলছেন ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দিস স্টোরি ইজ ওভার, লেট মি অ্যাপেন্ড আওয়ার কনভারসেশন অ্যাজ আ শর্ট পোস্টস্ক্রিপ্ট। তার সঙ্গে আমার কথা হয়েছিল, সেই কথাটা একটা ছোট্ট পোস্ট স্ক্রিপ্টের মাধ্যমে আমি বলছি। পোস্ট স্ক্রিপ্ট মানে তোমরা কি জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোস্ট স্ক্রিপ্ট? সে মানে স্টোরিটা লেখা হয়ে যাবে তারপরে যেটা বলবে, রাইট? অনেক সময় আমরা হ্যাঁ ঠিক বলেছো সিদ্ধার্থ। হ্যাঁ সিদ্ধার্থ বলছো, কি বলছো বলো? স্টোরিটা লেখার আগে না, পোস্ট স্ক্রিপ্ট মানে হচ্ছে লেখার পরে, ঠিক আছে? পুনশ্চ বলে লিখি না আমরা, কোনো কিছু একটা শেষ হওয়ার পরে একটা তলায় স্টার্ট দিয়ে বলি যে শেষে আরো কয়েকটা কথা বলার আছে, যেটা শেষ হয়েও হইল না, শেষের পরে ফিলিং দেওয়ার জন্য পোস্ট স্ক্রিপ্ট কথাটাকে ইউজ করা হয়। পোস্ট মানেই পরে, প্রি মানে সবসময় আগে, ঠিক আছে? পোস্ট কলোনিয়ালিজম, উত্তর উপনিবেশবাদ, কলোনিয়ালিজমের পরে, ঠিক আছে? মনে থাকবে পোস্ট আর প্রির মধ্যে ডিফারেন্স? ইয়েস স্যার। বেশ, দাঁড়াও কোথায় গেল রে। সো এই যে লেখক বলছেন এই পোস্ট স্ক্রিপ্টটা মানে কনভারসেশনটা কি, মানে এটা নিম্নলিখিত, এই যে বাই ফলোইং, ইনস্টেড অফ বিং সো সরি ফর ইয়োর সেলফ লিসেন। মানে এই লেখিকা মানে এই অভিনেত্রী বললেন যে শোনো, নিজের প্রতি এত বেশি মানে দুঃখের ফিলিং জাগানোর থেকে আমার কথা শোনো। She always says listen because she thinks while she talks, really thinks, মানে লোকে উনি ভাবেন সত্যি যে যখন কথা বলে, তিনি যখন কথা বলেন সবাই তার দিকে তার কথা শুনছে, মানে এটা ব্যঙ্গাত্মক অর্থেই লেখক ব্যবহার করেছেন। So she said listen, suppose this wasn't a crack in you, suppose it was a crack in the Grand Canyon. ভাবো যেটা তোমার মধ্যে কোনো ফাটল নয়, এটা গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে একটা ফাটল। তোমরা কি গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছো? গ্র্যান্ড ক্যানিয়নের ছবি হয়তো ভূগোলের বইতে দেখে থাকবে, আমেরিকার ফটোতে দেখেছি, রিয়েলি দেখি নাই। আসলে তো গ্র্যান্ড ক্যানিয়ন দেখা সম্ভব নয়, আমিও দেখিনি। তোমরা মেদিনীপুরের একটা জায়গা রয়েছে গনগনি বলে, সেখানে গেলে খানিকটা গ্র্যান্ড ক্যানিয়ন বলে মনে হতে পারে। দিস ইজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজার্ট বলা হয় অ্যারিড ল্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন, একদম অ্যাবসলিউট ফাটল, একটা চারিদিকে মানে একটা রাফ ল্যান্ডস্কেপ, যেটা আবহবিকারের ফলে বিভিন্ন এনভায়রনমেন্টাল ক্ষয়ের ফলে এই তৈরি হয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন। যে ভাবো যে এই যে ফাটলটা, যদি কেউ বলে যে দেখো এই পৃথিবীতে যে চারপাশে তোমার মধ্যে যে ফাটলটা সেটা তোমার মধ্যে হয়নি, সেটা গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে হয়েছে, লোকের কিরকম লাগতে পারে? লোকের ন্যাচারালি ভালো লাগবে না। কিন্তু এইরকমই একটা অ্যাডভাইস দিচ্ছেন এখানে অভিনেত্রী, সাপোজ দিস ওয়াজন্ট আ ক্র্যাক ইন ইউ, সাপোজ ইট ওয়াজ আ ক্র্যাক ইন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। বাবা ওই ফাটলটা গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে হয়েছে, কিন্তু লেখক তো বলছে আমি কেমন করে ভাববো যে গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে হয়েছে, এটা তো আমার মধ্যেই হয়েছে, দ্য ক্র্যাক ইজ ইন মি। কিন্তু আমি তো বুঝতে পারছি যে পাগলামোটা, ফাটলটা, প্রবলেমটা আমার মধ্যে হচ্ছে। আই সেড হিরোইক্যালি, আমি খুব হিরোইকভাবে বললাম যে আমার মধ্যেই তো হয়েছে। সে বলল লিসেন, দ্য ওয়ার্ল্ড অনলি এক্সিস্ট ইন ইয়োর আইজ, ইয়োর কনসেপশন অফ ইট, ইউ ক্যান মেক ইট অ্যাজ বিগ অর অ্যাজ স্মল অ্যাজ ইউ ওয়ান্ট টু। এই পৃথিবীটাকে তুমি তোমার চোখ দিয়ে তুমি পৃথিবীটাকে দেখছো, তোমার চোখেই পৃথিবীটা এক্সিস্ট করছে। ইউ ক্যান মেক ইট অ্যাজ বিগ অর অ্যাজ স্মল অ্যাজ ইউ ওয়ান্ট টু। তুমি যতটা চাইতে পারো সেটাকে বড় করতে পারো, যতটা চাইতে পারো সেটাকে ছোট ভাবে দেখতে পারো। এই প্রসঙ্গে একটা বিখ্যাত স্পিনোজার একটা বিখ্যাত বার্কলির একটা খুব বিখ্যাত থট এক্সপেরিমেন্ট রয়েছে। থট এক্সপেরিমেন্ট মানে যে চিন্তা ভাবনাটা কেবলমাত্র চিন্তা ভাবনার স্তরেই করা সম্ভব, বাস্তবে করা সম্ভব নয়। আমি লিখছি, ইফ আ ট্রি falls in a forest, এই যে বিখ্যাত থট এক্সপেরিমেন্ট, ইফ আ ট্রি falls in a forest। প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা, সরি তোমরা কি প্রশ্নটা দেখতে পাচ্ছ মোটামুটি? ইয়েস। If a tree falls in the forest and nobody is around to hear it, does it make a sound? একটা জঙ্গলের মধ্যে একটা গাছ পড়লো,
এবং কেউ সেটাকে শুনতে পেল না। গাছ পড়ার শব্দটা, মর্মর যে শব্দটা, কেউ শুনতে পেল না। তাহলে কি জঙ্গলে গাছ পড়লো? কেউ দেখতে পেল না, কেউ শুনতে পেল না, গাছ তো পড়লো। তার মানে কি আমাদের যে চারপাশের ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, আমাদের যে সেন্সরি ফেনোমেনা, এগুলো কি প্রত্যেকটাই আমাদের অনুভূতির উপরে ডিপেন্ড করছে? এই যে আমরা দেখছি মানে মানে সূর্য আকাশের দিকে উঠছে একটা হলুদ আভা দিয়ে, যদি আমরা প্রত্যেকটা মানুষ কালার ব্লাইন্ড হতাম এই পৃথিবীতে, তাহলে কি সূর্য মানে তাহলে কি সূর্যের কোনো কালার নেই? এই যে প্রশ্নটা, একটা কঠিন প্রশ্ন, প্রশ্নটাকে আপাতভাবে মনে হতে পারে যে প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, কি জঙ্গলে তো গাছ তো পড়লোই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের চারপাশের পৃথিবী কি মানে অনেকটাই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের উপরে ডিপেন্ড করে না? করে তো। অনেকটাই আমাদের চারপাশের যে জ্ঞান, আমার নলেজ সিস্টেম ইজ কনসিয়াসনেস ড্রিভেন, আমাদের চেতনার উপরে নির্ভরশীল। আমি কেমন করে দেখছি সেই পার্সপেক্টিভের উপরে নির্ভরশীল। একটা বোতল অর্ধেক ভর্তি না অর্ধেক খালি, সেটা ডিপেন্ড করছে আমার পার্সপেক্টিভের উপরে, আমার চেতনার উপরে। ফলে আমাদের চারপাশের পৃথিবীটা কিন্তু অনেকটাই আমাদের চেতনা, আমাদের পার্সপেক্টিভ, দেখার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভরশীল। এই থট এক্সপেরিমেন্টের কথাই একজন বিখ্যাত দার্শনিক, তার নাম জর্জ বার্কলি, GEORG, যারা দর্শন নিয়ে পড়েছো, বার্কলি, জর্জ বার্কলি, তারাই এই বার্কলির নাম পরবর্তীকালে শুনবে, একজন বিখ্যাত ফিলোসফার জর্জ বার্কলি, এই যে জর্জ বার্কলি। তিনি এই থট এক্সপেরিমেন্টের কথা বলেন 17th সেঞ্চুরিতে, অনেক আগে। ফলে এখানে এই অভিনেত্রীও একই কথা বলছেন যে এই পৃথিবীটা এক্সিস্ট করে তোমার আইজে, and you are trying to be a little punny individual. By God, if I ever cracked, I would try to make the world crack with me. যদি আমি কোনোদিন, তারপর লেখিকা বলছেন যে যদি অভিনেত্রী বলছেন যদি আমার মধ্যে কোনোদিন ফাটল ধরে, আমার যদি মনে হয় যে আমি ক্র্যাকড আপ, আমি গোটা পৃথিবীর মধ্যেই সেই পাগলামোটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবো, গোটা পৃথিবীর মধ্যেই ফাটল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। Listen, the world only exists through your apprehension of it, and so it's much better to say that it's not you that's cracked, it's the Grand Canyon. এর ফলে তোমাকে যেটা ভাবতে হবে, তিনি পরামর্শ দিলেন যে পৃথিবীটা তোমার অ্যাপ্রিহেনশনে, তোমার কনসেপশনে এক্সিস্ট করছে। এর ফলে তোমাকে ভাবতে হবে এই ক্র্যাকটা তোমার মধ্যে হয়নি, এই ক্র্যাকটা হয়েছে কিসের মধ্যে? গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে। এবং বেবি এটা অল হার স্পিনোজা, বলছে বাবা এই যে বললো কি স্পিনোজার মতো জ্ঞান দিল। বার্কলি এবং স্পিনোজা দুজনেই 16th সেঞ্চুরি ফিলোসফার ছিলেন। তোমরা বেনেডিক্ট স্পিনোজাকে যদি কেউ না চিনে থাকো তাহলে চিনে নাও, স্পিনোজা, ব্যারোক স্পিনোজা, ডাচ ফিলোসফার। সেই একই সময় যখন বার্কলি লিখছেন, তিনিও একজন দার্শনিক। তিনিও বলছেন যে পৃথিবীটা দুটো ভাগ, একটা হচ্ছে রেস কজিটো, একটা হচ্ছে রেস এক্সটেন্সা, দেকার্তের যে ফিলোসফি, সেটাকে তিনি কন্টিনিউ করছেন এবং কন্টিনিউ করে বলছেন যে এই পৃথিবীতে একটাই কেবলমাত্র বিইং রয়েছে, সেই বিইংটা হচ্ছে গড, এবং বাকি সব হচ্ছে গডের ছোট্ট ছোট্ট ম্যানিফেস্টেশন। ফলে এই স্পিনোজা যে ফিলোসফি কথা বলেন, সেই ফিলোসফিকে বলা হয় মনিজম, MONISM। মনিজম মানে, আমাদের বাংলা একটা কথা আছে হিন্দু ফিলোসফিতে, অদ্বৈতবাদ। একটা হচ্ছে দ্বৈতবাদ আর একটা হচ্ছে অদ্বৈতবাদ, ডুয়ালিজম অ্যান্ড মনিজম। ডুয়ালিজম মানে এই পৃথিবী দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাইন্ড আর একটা হচ্ছে ম্যাটার। মাইন্ড মানে যে সমস্ত মানে যে জিনিসগুলো আমরা ফিল করতে পারি না, যেগুলো ইন্দ্রিয়জ জ্ঞান, আমাদের মন, কতটা গন্ধ পেলাম, কতটা স্বাদ পেলাম, কতটা ভালোবাসলাম। আর ম্যাটার যেগুলো কংক্রিট, যেগুলোকে ধরতে পারি। আমি কি বলতে পারি যে আজকে সন্ধ্যেবেলা আমি 7-এর বর্গমূলকে চিবিয়ে খেলাম? বলতে পারি না, কারণ 7-এর বর্গমূল আমরা চিবিয়ে খেতে পারি না। তাহলে পৃথিবী ব্যক্তি বেসিক্যালি ডুয়ালিস্টরা বলেন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাইন্ড আর একটা হচ্ছে ম্যাটার। সারা পৃথিবীর সমস্ত ফিলোসফি হচ্ছে এই ডুয়ালিজম এবং মনিজমের মধ্যে ঝগড়া। ডুয়ালিজম বলছেন যে মাইন্ড এন্ড দ্য বডি আর ডিস্টিংক্ট আইডেন্টিক্যাল এন্টিটিস, দেহ এবং মন তারা সম্পূর্ণ পৃথক, তারা আলাদা।
আর মনিস্টরা বলছেন না, দেহ এবং মন, মাইন্ড এন্ড ম্যাটার আর বেসিক্যালি সেম, মাইন্ড এন্ড বডি আর ম্যানিফেস্টেশনস অফ আ সিঙ্গেল সাবস্টেন্স। তোমার যদি এই মুহূর্তে হাতটা কেটে নি, তুমি কিন্তু পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করতে পারবে না, কারণ তোমার দেহ এবং মন একই, একটা বস্তুরই রিফ্লেকশন। বুঝতে পারছো? এই যে হিন্দু ফিলোসফি অনেকটি মনিস্টিক, আমরা বলতে পারি যে চাইনিজ ফিলোসফি কিন্তু অনেকটি ডুয়ালিস্টিক। দিস ইজ আ বুদ্ধিস্ট জেন ফিলোসফি, যেখানে তারা এই গুড এবং ইভিল, ইয়ান এবং ইয়েন, এই দুটো ভাগে ভাগ করেছে। এই সাদাটাকে বলা হয় গুড আর এই কালোটা হচ্ছে ইভিল। কিন্তু দেখতে পাচ্ছ এই সাদার মধ্যেও কালো রয়েছে, আবার কালোর মধ্যেও সাদা রয়েছে। ফলে এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ফিলোসফিক্যাল স্কুল, ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা, যে আমরা পৃথিবীকে দেহ এবং মন এই দুটো ভাগে ভাগ করতে পারি কিনা, মাইন্ড এবং ম্যাটার, মাইন্ড এন্ড বডি দুটো আলাদা এন্টিটি কি এন্টিটি নয়, তাই নিয়ে বিরাট ঝগড়া রয়েছে এই দুটো দার্শনিক স্কুলের মধ্যে। একটা স্কুলে রয়েছে স্পিনোজা, দেকার্তে, লাইবিনস, আর একটা স্কুলে রয়েছে অভিজ্ঞতাবাদী দার্শনিক রুশো, হেগেল। এরা এটা একটা অন্য ডিসকাশনের জায়গা, কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো যদি ক্লাসে কোনোদিন পড়াই এই বিষয়টা। কিন্তু বেসিক্যালি এখানে এই যে অভিনেত্রী যে কথাটা বললেন যে বাবা এত ফিলোসফিক্যাল কথাবার্তা, তখন লেখক বলছেন বেবি এট আপ অল আর স্পিনোজা। ছোট অবস্থায় পুরো স্পিনোজাটা খেয়ে ফেলেছিল মনে হচ্ছে। স্পিনোজার যে বিখ্যাত দর্শনের বই পুরোটাই হয়তো খেয়ে ফেলেছিল। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট স্পিনোজা। সে বলে না আমি স্পিনোজার বিষয়ে কিছু জানি না, কিন্তু দ্য ওয়ার্ল্ড এক্সিস্টস থ্রু ইউর অ্যাপ্রিহেনশন অফ ইট। গোটা পৃথিবীটাই তোমার দেখার দৃষ্টিভঙ্গি হিসেবে ডিপেন্ড করছে। কিন্তু সত্যি যার ভিতরে ফাটল হয় তিনি এতটা মানে তার পক্ষে এতটা পারসিভ করা সম্ভব হয় না। মানে সত্যি সে গোটা পৃথিবীকে চারপাশের মানুষজনকে একটা আলাদা এন্টিটি হিসেবেই দেখে। সে দেখতে পারে না যে না আমি অ্যাবসলিউটলি ঠিক আছি, ক্র্যাক আপটা চারপাশের লোকেরই হয়েছে। এটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। যখন ডিপ্রেশন হয় তখন মানুষ খুবই ভিতরে ভিতরে এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে ভোগে। তাহলে এই যে ফিলোসফিক্যাল কথাবার্তা এটা পৌঁছচ্ছে যে না, তার কথা এখানে লেখক বলছেন যে অনেক সময় লোকজন বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করে যে এইটা ঠিক করো, ওটা ঠিক করো, পৃথিবীর মধ্যে প্রবলেম রয়েছে, তোমার মধ্যে প্রবলেম নেই, এত কিছু আমি দেখতে পাচ্ছি না। So she spoke then of old woes of her own, তার যে জীবনের পুরনো যন্ত্রণার কথা তিনি বললেন, that seemed in the telling to have been more dolorous than mine. Dolorous means much more painful than mine. And dolorous এর একটা খুবই কাছাকাছি প্রতিশব্দ রয়েছে, যেটা তোমরা মিল্টনের প্যারাডাইস লস্টে পেয়েছো, সেটা হচ্ছে বেলফুল। বেলফুল আইজ অফ দ্য সেটান। বেলফুল মানে কেবলমাত্র নিজে যন্ত্রণা পাচ্ছে না, মানে তার চোখ দেখে যে মানুষ দেখছে সেও যন্ত্রণা পাচ্ছে। Almost a kind of infectious pain. The pain is essentially infectious and contagious, coronavirus এর মতো প্রায়। And how she had met them, overridden them, beaten them, এবং কেমন করে সেই যন্ত্রণাগুলোকে সে সামনাসামনি যন্ত্রণার সামনে দাঁড়িয়েছে, ওভাররাইড করেছে, তাকে টপকে গেছে এবং তাকে হারিয়ে আলটিমেটলি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। তার কাহিনী তিনি বললেন। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের রোগীদের যেটা হয় সেটা যে এইসব কাহিনী শুনে লোকজনের আরো বেশি লোকজন ডিপ্রেসড হয়ে পড়ে। খুব ভয়ঙ্কর যে কাজ হয় তা কিন্তু নয়। লেখক বলছেন I felt a certain reaction to what she said, but I am a slow thinking man, and it occurred to me simultaneously that all of the natural forces, vitality is the incommunicable one. বলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যে আমার নিজেকে মনে হচ্ছে যে স্লো থিঙ্কিং ম্যান, যে নিজে খুব কম চিন্তা করতে পারি। এবং হঠাৎ করে আমার মাথায় এলো যে all of the natural forces, পৃথিবীর যে সমস্ত প্রাকৃতিক জিনিসপত্র মানুষের মধ্যে ন্যাচারালি এক্সিস্ট করে, তার মধ্যে ভাইটালিটি মানে জীবনী শক্তি is the most incommunicable one. Vitality is the incommunicable one. Incommunicable মানে যেটা কমিউনিকেট করা যাচ্ছে না, যেটা কমিউনিকেট করা যাচ্ছে না, এটা সত্যি খুব মুশকিল। যেটা ছড়ায় না, ছড়ায় না, এটা খুবই মুশকিল। যে মানুষজনের দুঃখ কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায়। ধরো যে কারোর বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লো, খুব তাড়াতাড়ি কমিউনিকেট হবে, খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, ভয়ঙ্কর কন্টাজিয়াস। কেউ মারা গেল, সেকেন্ডের মধ্যে বাড়ির সবাই বিষণ্ণ হয়ে পড়বে। কিন্তু ভাইটালিটি, জীবনী শক্তি, যে মানে আমি দারুণভাবে কাজ করছি, আমাকে কাজে ঢোকা যাচ্ছে না, আমি একটা ছেলে বাড়ির মধ্যে সকাল 8টা থেকে রাত্রি 10টা অব্দি পড়ছে, টানা পড়ে যাচ্ছে,
কিন্তু বাড়ির সমস্ত লোকজন মানে মানে তাকে দেখে তারও একটা ভাই রয়েছে, সে কিন্তু ইন্সপায়ার হচ্ছে না, সে কিন্তু রাস্তায় গিয়ে রীতিমতো খেলছে, ঠিক আছে? ফলে পৃথিবীর সমস্ত ন্যাচারাল ফোর্সেস এর মধ্যে ভাইটালিটি ইজ দ্য মোস্ট ইনকমিউনিকেবল ওয়ান। আমি তোদেরকে সবসময় বলছি পড়ো পড়ো, ভালো করে পড়ো, কিছু করো, তোমরা ঠিক আছে পরীক্ষা আসবে যখন, অনলাইন পরীক্ষা হবে, নিজের মতো করে দেবো। ফলে ভাইটালিটি, জীবনী শক্তি, প্রাণ শক্তি পৃথিবীর মধ্যে সব থেকে কমিউনিকেট করা যায় না, ছড়ানো যায় না এমন একটা জিনিস। ফলে এই যে অভিনেত্রীর যে কথাবার্তা শুনে আমার তেমন কিছু হলো না, এটাই লেখক এখানে বলতে চেয়েছেন। In days when Jews came into one such an article without duty, one tried to distribute it, but always without success. To further mix metaphors, vitality never takes. বলছে যেরকম আর্টিকেলের মধ্যে জুস থাকলে মানে রস থাকলে বিভিন্ন স্ক্যান্ডেল বা ইত্যাদি থাকলে এরকম ভাবে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়, কিন্তু ভাইটালিটি এমন একটা জিনিস যেটা খুব সহজে মানে ডিস্ট্রিবিউট করা যায় না। So I might have asked some of it from her, neatly wrapped and ready for home cooking. আমি বলতে পারতাম যে এই আমাকে একটু ভাইটালিটি দাও, আমি বাড়িতে র্যাপ করে নিয়ে যাই সুন্দর করে, এবং তারপরে বাড়ি থেকে রান্না করবো মাইক্রোওয়েভে গরম করে ভাইটালিটিকে, এন্ড ডাইজেশন, এবং তারপর সেটা খেয়ে হজম করে ফেলবো, বাট আই কুড নেভার হ্যাভ গট ইট। কিন্তু এটা হয় না। হ্যাঁ, আমার এনার্জি যেরকম কোনো লোক পাবে না, সেরকম মানে অন্য লোকের এনার্জি আমি চট করে নিজের মধ্যে ঢোকাতে পারবো না। Not if I would waited around for 1,000 hours with the tin cup of the self pity. যদি আমি হাজার হাজার ঘন্টা একটা হাতের মধ্যে কাপ নিয়ে, টিনের কাপ নিয়ে বলি, দাঁড়িয়ে থাকি যে দাও আমাকে ভাইটালিটি, আমাকে দাও ভাইটালিটি, সেলফ পিটি, নিজের প্রতি এক ধরনের পিটি, সিম্প্যাথি তৈরি করে আমি যদি বলতে থাকি, তাহলেও হবে না। I could walk from her door holding myself very carefully like cracked crockery and go away into the world of bitterness. কি হলো, তার বাড়ির দরজা থেকে আমি বেরোলাম এবং খুব নিজেকে খুব সাবধানে ধরে, কারণ যে কোনো সময় তো ভেঙে পড়তে পারি, লাইক আ ক্র্যাকড ক্রকারি। ক্রকারি মানে CROCKERY, ক্রকারি। ক্রকারি মানে বেসিক্যালি টি পট, যেখানে চা ঢালা হয়, তাকে ক্রকারি বলা হয়। সেই ক্র্যাকড ক্রকারি যেরকম ভাবে চায়ের চিনেমাটির পাত্রের মধ্যে এরকম ফাটল ধরে, সেরকম ভাবে আমি নিজেকে কোনোভাবে সেই ফাটলটাকে ধরে কোনোভাবে সেখান থেকে বেরোলাম, and go away into the world of the bitterness. এবং এই তিক্ত পৃথিবীতে আবার বেরিয়ে গেলাম, where I was making a home with such materials as are found there, and quote to myself after I left her door. এবং আমি কি একটা বাড়ি তৈরি করার চেষ্টা করলাম এই সমস্ত ভাঙা, ফেলে দেওয়া, ঝরে যাওয়া মেটেরিয়াল দিয়ে। যখন আমি তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি নিজেকে বললাম, ইয়ে আর দ্য সল্ট অফ দ্য আর্থ। বিখ্যাত কোটেশন ম্যাথিউ থেকে নেওয়া বাইবেলের, but if the salt hath lost its savor, wherewith shall be salted? Ye are the salt of the earth. বলছে এটা হচ্ছে পৃথিবীর নুন। নুন বলতে যেখানে সমুদ্র থাকে সেখানে নুন আসে। But if the salt hath lost its savor, কিন্তু বলছে যেখানে যদি সমুদ্রই শুকিয়ে যায়, মানে যেখানে ঈশ্বর নেই, সেভিয়ার মানে ঈশ্বর, wherewith shall it be salted? তাহলে মানে যদি পৃথিবী একটা অ্যাবসলিউট ব্যারেননেস এর কথা বলছে, যেখানে চারপাশটা পুরো শুকিয়ে গেছে, যদি ঈশ্বরই না থাকেন, তাহলে পৃথিবীতে আবার কে নুন আনবেন, কে আবার সমুদ্র আনবেন? ম্যাথিউ, বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 13, চ্যাপ্টার এবং ভার্স এই দুটো ভাগে ভাগ করা হয়, এইখানেই কথাটা বলা আছে। বলে আমার পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই, ইটস আ গডলেস ইউনিভার্স, যেখানে কেউ যে এসে আমাকে সেভ করবে, একটু সল্ট দিয়ে আমার মধ্যে ব্যারেননেসটাকে ঠিক করবে, একটু সমুদ্রের মতো জল বইয়ে দেবে, নেই। ফলে আমি সেটা কোনোদিন ফিল করতে পারছি না বলে আমি সেই অভিনেত্রীর বাড়ি থেকে বেরোলাম। ফলে এই ধরনের মানে যে অ্যাডভাইস, লোকের এক্সটার্নাল অ্যাডভাইস লেখকের কোনো কাজে আসছেন না, এটাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন। বলো মোটামুটি পরিষ্কার কিনা? আমরা প্রথম যে সেকশনটা শেষ করলাম ক্র্যাক আপ, এরপরে আমরা পেস্টিং ইট টুগেদারে যাব। বলো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? এনি কোয়েশ্চেনস? এনি কোয়েশ্চেনস? কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? হয়নি? মোটামুটি হয়নি তো? বলো, আরে হ্যাঁ না কিছু তো বল। না স্যার, না স্যার, প্রবলেম নেই। প্রবলেম নেই, বেশ।
আমি যেটা বলছি খানিকটা যাচ্ছি, গিয়ে আজকের ক্লাসটা আরেকটু পরে শেষ করব, খানিকটা অল্প করে পেস্টিং টুগেদারটা শুরু করে দিচ্ছি। সো পেস্টিং টুগেদার আবার মার্চ 1936 এ লেখা, এটা কিন্তু ইটস এ কন্টিনিউয়েশন অফ দ্যাট আর্টিকেল, একটু পরে লেখা কিন্তু কন্টিনিউ করছে। In a previous article, this writer told about his realization that what he had before him was not the dish that he had ordered for his 40s. মানে এর আগের যে প্রবন্ধে লেখক যেটা বলেছিলেন, হঠাৎ করে একটা উপলব্ধি হয়েছিল যে তার সামনে যে রান্না বান্না রয়েছে, যে খাবার দাবার রয়েছে, as if he goes into the restaurant of the life and asks for the plates of rice, for the mutton, for the other delicious dishes, but he didn't get it. কিন্তু রান্নাগুলো সে পায়নি। তার 40 বছর বয়সে যে সমস্ত তার জীবনে পাওয়ার ছিল সেগুলো সে পায়নি। Before him, that what he had before him, তার সামনে যেটা ছিল, was not the dish that he had ordered for his 40s. তার 40 বছর বয়সে এই ডিশগুলো সে অর্ডার করতে চায়নি। In fact, since he and the dish were one, he described himself as a cracked plate. যেহেতু তার মনে হয়েছিল জীবনের যে ডিশগুলো সে অর্ডার করেছে, সে এবং সেই ডিশগুলো এই দুটোই এক, কারণ সেই তো ভেতরে ভেতরে তার মধ্যে ফাটল ধরেছে। He described himself as a cracked plate. সে নিজেকে একটা cracked plate হিসেবে, ভেঙে যাওয়া একদম পাত্র হিসেবে describe করেছে। The kind that one wonders whether it is worth preserving. সত্যি পাত্রকে প্রিজার্ভ করা যায়? লোকে তো যদি বাড়ির মধ্যে যদি পাত্রের মধ্যে ফাটল ধরে কি করি আমরা? পাত্র ফেলে দিই বাইরে। একই রকম ভাবে লেখক বলছেন, your editor thought that the article suggested too many aspects without regarding them closely, and probably many readers felt the same way. আমার যে সম্পাদক তিনি ভেবেছিলেন যে আর্টিকেলটা, মানে আগের আর্টিকেলটা আমরা পড়লাম, the crack up, সেখানে অনেক ইস্যুকে মেনি অ্যাসপেক্টস উইদাউট রিগার্ডিং দেম ক্লোজলি, তাকে কাছ থেকে দেখা হয়নি, একটু দূর দূর থেকে দেখে চলে গেছি। তো সেই জন্য অনেক রিডাররা হয়তো একই রকম ভাবে ভেবেছেন। And there are always those to whom the self revelation is contemnable. এবং অনেকে রয়েছে যাদের কাছে সেলফ রিভেলেশন, রিভেলেশন মানে revelation is a book in the Bible. Self revelation, anyone in the class? তো নিজের মানে নিজের ইয়েটা প্রকাশ করা, বা রাইট, আত্মপ্রকাশ বা নিজের ভিতরের যে কি রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, তাকে বলা হয় সেলফ রিভেলেশন। আমরা এক্সাক্ট মানেটা দেখে নেব, সেলফ রিভেলেশন। নিজেকে চেনাটা কিন্তু খুব মুশকিল, এবং নিজেকে চিনলে কিন্তু অনেকের মধ্যে এক ধরনের অ্যাভরেন্স বা ঘৃণাও জন্মাতে পারে নিজের প্রতি। So disclosure of one's characters or motives, especially inadvertently মানে না জেনে, non spontaneously, না বুঝে শুনে, unintentionally হঠাৎ করে নিজের ভিতরে কি আছে দেখে ফেললাম, সেলফ রিভেলেশন। ফলে অনেকের কাছে লেখক বলছেন যে সেলফ রিভেলেশন ক্যান বি ভেরি ভেরি কন্টেম্পেবল, ঘৃণার যোগ্য, unless it ends with a noble thanks to the gods for the unconquerable soul. অনেকে যেটা করে তার লেখা শেষ করেন যে ভগবানকে থ্যাঙ্কস দিয়ে, হে ঈশ্বর, তুমি একটা আনকনকারেবল সোল, যেটা কেউ কনকার করতে পারে না, কেউ দখল করতে পারে না, তোমার জন্য বেঁচে রয়েছি। লেখক তো অতটা ঈশ্বর বিশ্বাসী নয়, ফলে এই যে সেলফ রিভেলেশন ক্যান সামটাইমস বি ভেরি কন্টেনেবল টু দ্য অথর। লেখকের কাছে এই নিজেকে চিনার বিষয়টা অনেক সময় ঘৃণার পাত্র হতে পারে, কারণ নিজেকে চিনলে নিজের অনেক খারাপ দিকগুলো বেরিয়ে আসে। খুব কাছ থেকে যদি নিজের স্কিনকে দেখো, দেখবে প্রচুর পোর্স আছে, প্রচুর ফাটল রয়েছে, প্রচুর ছোট্ট ছোট্ট গর্ত হয়ে গেছে। ফলে খুব কাছ থেকে যদি ক্যামেরা কোনো মানুষের দিকে, অ্যাক্টরের দিকে ক্লোজ আপ করে, খুব বড় একটা না হলে কিন্তু ক্লোজ আপ শট নিতে পারে না, এটা অনেক সময় বলা হয়। ফলে ক্লোজ আপ শট নিতে পারে এরকম মানুষের সঙ্গে কম। ফলে সেলফ রিভেলেশন can sometimes be called containable. But I had been thanking the gods too long and thanking them for nothing. আমি ঈশ্বরদেরকে অনেকক্ষণ ধরে থ্যাঙ্কস দিচ্ছি এবং কিছু না করার জন্যই থ্যাঙ্কস দিচ্ছি। I wanted to put a lament into my record without even the background of the Eugenian hills to give it color. There weren't any Eugenian hills that I could use. Eugenian hills কি জিনিস? আমরা দেখে নেব Eugenian hills. Eugenian hills, শেলি এই নিয়ে কবিতাও লিখেছেন। এটা বেসিক্যালি এক ধরনের মানে ভলক্যানিক পাহাড়, মানে বেসিক্যালি গ্রুপ অফ হিলস অফ ভলক্যানিক অরিজিন that rise to the heights of the 300 to 600 meter from the Padovan Venetian plain of the Padua. Padua কোথায়? ইটালিতে পাডুয়া। সেখানে ছোট্ট ছোট্ট কয়েকটা আগ্নেয়গিরির যে পাহাড়, তাকে বলা হয় ইউজেনিয়ান হিলস। শেলি এই নিয়ে
কবিতাও লিখেছেন বিভিন্ন সময়। সো বলছেন যে I wanted to put a lavend into my record without even the background of the Eugenian hills to give it color. আমার এই শেলির মতো পাশে ইউজেনিয়ান হিলের কোনো প্রয়োজন নেই এই আমার যে ইমাজিনেশনকে কালার দিতে, এটাকে রং দিয়ে প্রকাশ করতে আমার ইউজেনিয়ান হিলের দরকার হবে না। ইউজেনিয়ান হিল এখানে এক ধরনের মেটাফর, যে আমার কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দরকার নেই কবিতা লেখার জন্য বা আমার নিজের ফিলিংকে দেখানোর জন্য। দেয়ার ওয়ারেন্ট এনি ইউজেনিয়ান হিলস দ্যাট আই কুড সি। আমি সারা জীবন এরকম আমার কোনো ইন্সপিরেশনের কোনো জায়গা পাইনি ইউজেনিয়ান হিলস পাইনি। Sometimes though the cracked plate has to be retained in the pantry, has to kept in the service as a household necessity. বলছেন যে আমি তো ভেতরে ভেতরে ফেটেছি, এটা তো খুবই জানা কথা, কিন্তু অনেক সময় ফেটে যাওয়া যে পাত্র সেটা অনেক সময় প্যান্ট্রির মধ্যে রিটেনও করতে হয়। প্যান্ট্রি মানে হচ্ছে রান্না করার জায়গা। প্যান্ট্রি কার থাকে রেলওয়েতে, এবং অনেক সময় ফাটল ধরা এই যে আসবাবপত্র বা এই যে প্লেট অনেক সময় হাউস হোল্ডে কোনো একটা প্রয়োজনের জন্য রেখেও দিতে হয়। কিছু একটা লাগবে, কাউকে একটা রিজেক্টেড প্লেট দিয়ে দিলাম। It can never again be warmed on the stove nor shuffled with the other plates in the dishpan. It will not be brought out for the company, but it will do to hold crackers late at night or to go into the ice box under leftovers. হয়তো এটা কোনো কাজে লাগবে না, এটা কোনোদিন ডিশ প্যানে যাবে না, এটা কোনোদিন স্টোভে গরম করতে এই ক্র্যাকটা প্লেট যাবে না, হয়তো লোকজনের সামনে কোম্পানির সামনে এটা আনা হবে না, কিন্তু এটা অনেক সময় এই যে ক্র্যাকার মানে এক ধরনের বাজি পোড়ানোর পরে রেখে দেওয়ার জন্য ক্র্যাক প্লেট অনেক সময় ইউজ করা হয়। অনেক সময় এই আইস বক্স মানে আইসক্রিমের যে চারপাশের জায়গাটা সেটা ফেলার জন্য, লেফট ওভার ফেলার জন্য খাবারের এই ক্র্যাকড প্লেট ইউজ করা হয়। এবং এই জন্যই হেন্স দিস সিকোয়েল আ ক্র্যাকড প্লেটস ফার্দার হিস্ট্রি। সেই জন্যই আমার এই দ্বিতীয় প্রবন্ধের নাম হচ্ছে পেস্টিং ইট টুগেদার, আবার জোড়া লাগানোর প্রচেষ্টা। সেই জন্যই আমার এই সিকোয়েল লেখা। সিকোয়েল মানে নেক্সট পার্ট, প্রিকোয়েল মানে আগের পার্ট। মনে থাকবে তোমরা সিকোয়েলে প্রচুর দেখেছো, জুরাসিক পার্ট 1, জুরাসিক পার্ট 2, দ্য লস্ট ওয়ার্ল্ড, এগুলো প্রত্যেকটাই সিকোয়েল। ক্রিস 1, ক্রিস 2। ফলে এই সিকোয়েলটা কি নিয়ে না, ক্র্যাকড প্লেটস ফার্দার হিস্ট্রি, ফেটে যাওয়া এই ফাটল দ্বারা প্লেটের পরবর্তীকালে জীবনের ইতিহাস নিয়ে এটি লেখা। বেশ, আজকে আমি এতদূর পর্যন্ত রাখলাম। এর পরের দিনকে আমরা এই পেস্টিং ইট টুগেদার শেষ করব। আমাদের 65 পাতা অব্দি পড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ 65 পাতা। আমাদের পড়তে হবে এই 72 পাতা পর্যন্ত, 72 পাতাতেই আমাদের শেষ হয়ে যাবে। ফলে দুটো ক্লাসের মধ্যে আমরা মোটামুটি এই ক্র্যাক আপটা শেষ করে ফেলবো, যাতে যখন আমরা আবার অফলাইনে এই যে এই 72 পাতা অব্দি পড়তে হবে, অফলাইনে যখন আমরা আবার শুরু করবো ক্লাস, আমরা নতুন টেক্সট শুরু করতে পারি। আমাদের কেবলমাত্র ডিটেল টেক্সট আর মনে হচ্ছে পারলয়েন লেটার ছাড়া কিছু বাকি নেই। ক্র্যাক আপ হয়ে গেলে পারলয়েন লেটার ছাড়া আর কিছু বাকি নেই তো? ডিটেল টেক্সট না স্যার। বেশ, না স্যার। তাহলে আমরা মোটামুটি ডিটেল টেক্সট শেষ করে ফেললাম। তবে নন ডিটেল টেক্সট আমরা অল্প করে সামারি গুলো দেখে নেব, কি কোয়েশ্চেন করতে পারে আমরা ডিসকাস করে নেব। তো এই হচ্ছে আজকের ক্লাসের মোটামুটি ডিসকাশন। বলো কোনো প্রশ্ন আছে কিনা? Any questions from today's class? কোনো প্রশ্ন নেই? কারোরই কোনো প্রশ্ন নেই? বেশ, আমি তো রেকর্ড অফ করছি। হ্যাঁ বলো। তো বলছে সিকুয়েল মানে রেজাল্ট নয়? না, সিকোয়েন্স মানে হচ্ছে পর্ব, সিকুয়েল মানে রেজাল্ট নয়। সিকুয়েল মানে হচ্ছে তার পরের অংশটা। আমি দেখাচ্ছি, SEQU সিকুয়েল। এই যে a published broadcast or record work that continues the story or develops the theme of the earlier one, যেটা এই গল্পটাকে কন্টিনিউ করে নিয়ে যায়, তাকে সিকুয়েল বলা হয়। এই যে আমরা যদি বলি জুরাসিক পার্ক সিকুয়েল, SEQUEL। স্যার হ্যাঁ বলো। কিন্তু স্যার রেজাল্টের সিনোনিমও সিকুয়েল দেখাচ্ছে। হ্যাঁ, রেজাল্টের সিনোনিমও সিকুয়েল, কিন্তু এখানে এই সিকুয়েল বলতে বোঝানো হচ্ছে বেসিক্যালি পর যে সিনেমাগুলো, এই জুরাসিক পার্ক 3, জুরাসিক পার্ক, লস্ট ওয়ার্ল্ড। সিকুয়েল জেনারেলি মানে নেক্সট পার্ট অর্থে ব্যবহার করা। হ্যাঁ, রেজাল্টের সিনোনিমও সিকুয়েল, ঠিকই বলেছো। মানে আমরা চাইলে এটা পরিণামের অর্থে তো ইউজ করতে পারি, পরিণাম অর্থে ব্যবহার করতে পারি।
যে পরের পরিণাম কি হলো। হ্যাঁ ভালো বলেছে। কে বললো পরিণাম? আমি সহ। ও দিয়াই বললে। আচ্ছা আচ্ছা ঠিকই, পরিণাম অর্থে এটাকে ব্যবহার করা যায়। বেশ 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 বেশ, আমি তাহলে রেকর্ডটা অফ করছি, ঠিক আছে? বেশ।